গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে। আমি ভূগোল বিষয়ের শিক্ষক মানুষ স্যার। তো আজকে তোমাদের সঙ্গে আমি এই ভূগোল বিষয়ের বিভিন্ন বলবো না, আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি ইতিমধ্যে, অর্থাৎ একদম ঠিক অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ যে অধ্যায়। তো অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বেশ কিছু কয়েকটা ক্লাস ধরে আমরা কিন্তু জেনে ফেলেছি। তো আমরা এখনো পর্যন্ত কি কি বিষয় আলোচনা করেছি? আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি যে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাধীনতার সময় কি ধরনের রাজ্য ছিল, তারপরে সেটা কিভাবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছে। প্রথমে 14টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়েছিল। তারপর থেকে সেটা বেশ খানিকটা পরিবর্তন হয়ে আজকে আমরা এই নতুন পশ্চিমবঙ্গকে দেখতে পেয়েছি। এবং লাস্ট পর্যন্ত আমরা 2017 সালে পশ্চিমবঙ্গের যে 9তম জেলা, অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেইটা অবধি এসছি। এবং 14টা থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ এখন 23টি জেলা নিয়ে গঠিত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ, 5টি প্রশাসনিক বিভাগ, কি কি সেগুলো? আলিপুরদুয়ার প্রশাসনিক বিভাগ, মালদহ, বর্ধমান, মেদিনীপুর আর প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগ। এবং তারপরে আমরা পশ্চিমবঙ্গের প্রধান যে ভূপ্রাকৃতিক অঞ্চল, সেই প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল সম্পর্কেও কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি বা করছি। এই ভূপ্রাকৃতিক অঞ্চলকে মূলত কয়টি অঞ্চলে ভাগ করা যায়? 3টি অঞ্চলে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, আর তারপরে রয়েছে দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। তো আমরা প্রথম যে ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আলোচনা করেছি, সেখানে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। আজ আমরা আলোচনা করব সমভূমি অঞ্চল, এবং লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি পশ্চিমের মালভূমি অঞ্চল। এই পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে আমি তোমাদের থেকে কয়েকটি উত্তর একটু জেনে নেব। তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম, তাই না? তো সেই কয়েকটি বাছাই করা প্রশ্ন থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের থেকে জেনে নেব, সেগুলো তোমাদেরকে একটু বলতে হবে। আচ্ছা, এই পশ্চিমের মালভূমি অঞ্চলের অবস্থান যদি আমাকে কেউ একটু বলো। আচ্ছা, পশ্চিমের মালভূমি অঞ্চলটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমে সমগ্র পুরুলিয়া জেলা রয়েছে, ঝাড়গ্রামের কিছু অংশ রয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার পশ্চিম অংশ, এরকম অল্প অল্প করে নিয়ে এই পশ্চিমের মালভূমি অঞ্চলটি গঠিত হয়েছে। এই যে পশ্চিমের মালভূমি অঞ্চলটা গঠিত হয়েছে, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফলের কত শতাংশ এলাকা নিয়ে গঠিত হয়েছে? 7% এলাকা নিয়ে গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের এই যে মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, বলতো এটা নবীনতম অঞ্চল না প্রাচীনতম অঞ্চল? আচ্ছা, এটা হচ্ছে গন্ডোয়ানা যুগের, এটা পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম অঞ্চল হিসেবে আমরা পরিচিত পাচ্ছি। এবং এই যে মালভূমি অঞ্চলের মধ্যে কোথাও কোথাও কঠিন শিলা অবশিষ্ট পাহাড় রূপে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আমরা কি নামে চিহ্নিত করছি? তাদেরকে আমরা মোনাড নক হিসাবে চিহ্নিত করছি। তো এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল, তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা ঠিক কেমন? যদি তোমরা সংক্ষেপে একটু বলো, 3-4টি পয়েন্ট যদি বলো তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা, সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 150 থেকে 200 মিটার। খুব ভালো বলেছ। কোন দিক থেকে ঢালু? অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। এবং
পশ্চিম থেকে পূর্বর দিকে সর্বনিম্ন উচ্চতা কত গিয়ে দাঁড়িয়েছে? 75 মিটার। ভেরি গুড। আচ্ছা, এই অঞ্চলের এবং এটা কোন জায়গার এটা অংশ? ছোটনাগপুর মালভূমি এবং রাজমহল পাহাড়ের সম্প্রসারিত অংশ। আচ্ছা, আর ভূগাঠনিক দিক থেকে এটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, এই যে মোনাট নক তোমরা বললে, কাকে বলছি মোনাট নক? সমগ্র পশ্চিমের মালভূমি অঞ্চলটি দেখা গেল যে ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হওয়া বিভিন্ন নদীর মাধ্যমে, ক্ষয় কার্যের মাধ্যমে, সঞ্চয় কার্যের মাধ্যমে এখানে অনেকটা একটা ঢেউ খেলানো সমতল ভূমি গঠিত হয়েছে। তো কিছু কিছু অংশে কঠিন শিলা দাঁড়িয়ে থাকার জন্য সেখানে অবশিষ্ট পাহাড় অবস্থান করছে। এই যে অবশিষ্ট পাহাড় গড়ে উঠেছে, স্থানীয় ভাষায় কি বলা হয়? ভেরি গুড, স্থানীয় ভাষায় একে ডুংরি বলা হয়, আর ভৌগোলিক ভাষায় একে মোনাট নক বলা হয়। ঠিক আছে। এখানকার মাটি কেমন? এখানকার মাটি হচ্ছে লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি। ঠিক আছে। এই অঞ্চলের ভূপ্রাকৃতিক বিভাগ যদি আমরা বিভক্ত করতে চাই, তো সেটা কিভাবে বিভক্ত করতে পারবো আমরা? এই অংশের ভূপ্রাকৃতিক বিভাগ আমরা তিনটি ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, একটা পুরুলিয়া উচ্চভূমি, আর একটা শুশুনিয়া উচ্চভূমি। তো বরাভূম উচ্চভূমির কয়েকটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম বলো তো। বেলপাহাড়ি একটা উল্লেখযোগ্য পাহাড়, ঝাড়গ্রামের বেলপাহাড়ি, আর পশ্চিম মেদিনীপুরের ঠাকুরান। আচ্ছা, পুরুলিয়া উচ্চভূমি। এই পুরুলিয়া উচ্চভূমিতে এখানে কিন্তু বেশ কতগুলো ছোট ছোট অবশিষ্ট পাহাড় লক্ষ্য করা যায়, ঢেউ খেলানো, যেগুলো চারিদিকে জঙ্গল দিয়েও ঘেরা রয়েছে, মোনাট নকও বলা হচ্ছে। এবং এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে, যেগুলোকে বলা হচ্ছে অযোধ্যা। এই অযোধ্যা পাহাড়ের উচ্চতা কত? 650 মিটার। আচ্ছা, পাঞ্চেতের 643 মিটার। পাঞ্চেত ভান্ডারী এখানে রয়েছে। এছাড়াও পরশ, রঘুনাথপুর, জয়চণ্ডী, চামটা এগুলো লক্ষ্য করা যায়। এই পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল তথা পুরুলিয়া উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। কত এর উচ্চতা? 677 মিটার হচ্ছে এর উচ্চতা। এটি পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কোন উচ্চভূমির অন্তর্গত? পুরুলিয়া উচ্চভূমির অন্তর্গত। এরপরে রয়েছে শুশুনিয়া উচ্চভূমি ও শুশুনিয়া পাহাড়। এটা কোন অঞ্চলে পড়ছে? এটা পড়ছে কিন্তু বাঁকুড়ার মধ্যে, তাই না? এই শুশুনিয়া উচ্চভূমি, শুশুনিয়া এবং বিহারীনাথ। এই শুশুনিয়া উচ্চতা কত? 440 মিটার, বিহারীনাথ 452 মিটার। এছাড়াও মশক রয়েছে। আচ্ছা, বলতো মামা ভাগ্নে কোন জেলার উল্লেখযোগ্য একটা পাহাড়? মামা ভাগ্নে হচ্ছে বীরভূম জেলার একটা উল্লেখযোগ্য পাহাড়। তো এই পর্যন্ত আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। তাহলে আমরা দেখো, পশ্চিমবঙ্গের প্রধান যে ভূপ্রাকৃতিক অঞ্চল, তার মধ্যে থেকে আমরা প্রথম দুটি অংশ অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল এই পর্যন্ত, এবং তারপরে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল এই পর্যন্ত কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। বাকি আছে আমাদের কি? বাকি আছে এবার আমাদের সমভূমি অঞ্চল। তো সমভূমি কাকে বলা হয়? যেটা সি লেভেল থেকে যার বেশি উচ্চতা থাকবে না, প্রায় সি লেভেলের সমপ্রায় সমান হবে, এবং একটা বিস্তৃত পলিগঠিত বিস্তৃত সমান সমতল ভূমি, যেখানে কোনো উঁচু নিচু পাহাড় বা ঢেউ খেলানো অংশ থাকবে না, সেই সমগ্র অঞ্চলকে আমরা কি বলবো? সমভূমি অঞ্চল বলবো।
তো এই সমভূমি অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গের 90% এলাকা জুড়ে রয়েছে। আমরা কোন অঞ্চলে বসবাস করি? আমরা কিন্তু সমভূমি অঞ্চলে বসবাস করি। তো এই যে সমভূমি অঞ্চল রয়েছে, এটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা মাত্র সমভূমি অঞ্চলে এটা বিভক্ত নেই। ভূপ্রাকৃতিকভাবে এবং অঞ্চল ভেদে এই সমভূমি অঞ্চলকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, মূলত 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো আজকে আমরা 6টি ভাগ একসঙ্গে আলোচনা হয়তো করতে পারবো না, তার মধ্যে প্রথম দুটি ভাগ আমরা আলোচনা করব, আর পরবর্তী অংশে আরো 4টি যে ভাগ, সেই 4টি ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানটায় দেখো, আমি প্রথমে এই শ্রেণী বিভাগটা তোমাদের দেখিয়েছিলাম। তো এই শ্রেণী বিভাগের মধ্যে আমরা আজকে আলোচনা করব এই দক্ষিণ পূর্বে সমভূমি অঞ্চলের মধ্যে দুটি ভাগ প্রধান, একটা উত্তরবঙ্গের সমভূমি আর একটা দক্ষিণবঙ্গের সমভূমি। এই উত্তরবঙ্গের সমভূমি এবং দক্ষিণবঙ্গের সমভূমিকে আমরা কিভাবে পৃথক করতে পারছি? গঙ্গা নদীর উপরের দিকের যে অংশ, সেটাকে আমরা উত্তরবঙ্গের সমভূমি বলছি, এবং যেখানে অবশ্যই এই উত্তরের পার্বত্য অঞ্চলে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে। আবার দক্ষিণ দিকে পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রামের কিছু অংশ, মেদিনীপুরের কিছু অংশ, বাঁকুড়া, বীরভূমের কিছু অংশ বাদ দিয়ে অবশিষ্ট যে অংশ, সেটাকে আমরা দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল নামে চিহ্নিত করতে পারছি। তো আজকে আমরা এই উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল, তার নাম হচ্ছে তরাই অঞ্চল। দেখো, এই হচ্ছে তরাই, তার সঙ্গে ডুয়ার সমভূমি অঞ্চল বলা হচ্ছে, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলের দক্ষিণে এই যে অংশ, এটাকে আমরা বলছি তরাই অঞ্চল। ঠিক আছে? আর তারপরে এই উত্তরের সমভূমি অঞ্চলকে আরো একটা ভাগে ভাগ করা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের দোয়াব অঞ্চল। তার মানে এইখান থেকে এই যে হলুদ রঙের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কোচবিহারের কিছু অংশ নিয়ে এই গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল, অর্থাৎ এই যে অংশটা মহানন্দা নদীর পূর্বাংশ এবং এই দিকে কিছুটা পরিমাণ অংশ রয়েছে, এটাকে নিয়ে আমরা বলছি গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। ঠিক আছে? তো এই দুটি অংশ আমরা আজকে বিস্তারিতভাবে জানব। তো প্রথমেই যে প্রধান যে অংশ, অর্থাৎ সমভূমি অঞ্চল, দক্ষিণ পূর্ব সমভূমি অঞ্চল, সেটার অবস্থান সম্পর্কে আমরা একটু জেনে নেব। অবস্থান কি হচ্ছে, দেখো এখানটাতে আমরা দেখে বুঝতে পারছি, এই যে দার্জিলিং হিমালয় এবং তোমার কোচবিহারের উপরের দিকের কিছু অংশ নিয়ে এই যে অংশটুকু উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে উত্তরে পার্বত্য ভূমি সীমানা, উত্তরে পার্বত্য ভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে বাংলাদেশ, আর পশ্চিমে এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া, আর এখানটা এই যে বিহার, ঝাড়খণ্ডের কথা বলা হচ্ছে। এই সীমানা এখান থেকে পুরোটা জুড়ে যে অংশ আমরা লক্ষ্য করতে পারছি, সেই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল নামে চিহ্নিত, যা পশ্চিমবঙ্গের 90% এলাকার সমভূমির অন্তর্গত হয়ে পড়েছে। ঠিক আছে? আচ্ছা, উৎপত্তি কিভাবে হলো? এই সমভূমি অঞ্চলের উৎপত্তি কিভাবে হয়েছে? দেখো, এইখানে যেমন হিমালয় পর্বত থেকে এবং পশ্চিমের ছোটনাগপুর মালভূমি থেকে, এই হিমালয় পর্বত থেকে কি কি নদী এখানে তো চলে আসছে? তিস্তা আছে, তোর্ষা আছে, জলঢাকা আছে, রায়ঢাকা আছে, তারপরে হচ্ছে কালজানি রয়েছে। তো এরকম প্রচুর নদী এই হিমালয় অঞ্চল থেকে বয়ে আসছে, এবং তার সাথে সাথে এই দক্ষিণ পূর্ব দিকে ছোটনাগপুর অঞ্চল থেকেও যেমন দামোদর, সুবর্ণরেখা, ময়ূরাক্ষী, অজয়, এই সমস্ত নদীগুলোও কিন্তু বয়ে আসছে। এই সমস্ত নদীর এবং তাদের শাখা নদী এবং উপনদীগুলো দীর্ঘকাল ধরে কি হচ্ছে, এই বঙ্গবেশিন অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলে কি করছে,
এখানে দীর্ঘকাল ধরে এখানটাতে প্রচুর পরিমাণে পলি, বালি, কাদা সঞ্চয় করছে। সঞ্চয় করার ফলে এই অঞ্চল নিম্ন গঙ্গা সমভূমি এবং বদ্বীপ অঞ্চলের বিকাশ ঘটেছে। ঠিক আছে, তো সেই জন্য এই অঞ্চলে বদ্বীপ অঞ্চলের একটা বিকাশ ঘটেছে। ঠিক আছে, সেই জন্য এটা সমভূমি অঞ্চলে পরিণত হয়েছে এবং নবীন পলিগঠিত ভূমি এবং তার সঙ্গে অবশ্যই উর্বর পলিমৃত্তিকা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে সমভূমি অঞ্চলের অবস্থান উৎপত্তি সম্পর্কে জানলে। আচ্ছা, এই সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মালভূমি এবং পার্বত্য অঞ্চল বাদ দিয়ে যেটুকু সমভূমি অঞ্চল আছে, সেই সমভূমি অঞ্চল সম্পর্কে আমরা একটু তার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। যে সমগ্র সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্য ঠিক কেমন। সমগ্র সমভূমির উচ্চতা দক্ষিণে 3 থেকে 4 মিটার। কত এর উচ্চতা? দক্ষিণে 3 থেকে 4 মিটার, মানে একদম সমুদ্রের লাগোয়া সি লেভেল থেকে মাত্র 3 থেকে 4 মিটার উঁচু। সেই জন্য এই দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলোতে কিন্তু অতিবৃষ্টিতে এখানে বন্যা দেখা যায়। এবং এখানে 150 মিটার এবং পশ্চিমে 75 মিটার, অর্থাৎ এই যে উত্তর অংশে তরাই ডুয়ার্স অঞ্চলে মোটামুটি 150 মিটার উচ্চভূমি লক্ষ্য করা যায়। আর এই পশ্চিম প্রান্ত যেখানে পশ্চিমে শেষ হয়েছিল পূর্ব দিকে গিয়ে 75 মিটার সর্বনিম্ন উচ্চতা, আর এই সমভূমির পূর্ব দিকে সর্বোচ্চ উচ্চতা 75 মিটার। অঞ্চলটি উত্তরবঙ্গে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ উত্তরবঙ্গে উত্তর থেকে দক্ষিণে, আর দক্ষিণবঙ্গে তাহলে গঙ্গার পরবর্তী অংশে উত্তর থেকে পশ্চিমে, অর্থাৎ এই যে উত্তর থেকে এরকম ভাবে পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে সামান্য ঢালু হয়ে গেছে, এরকম ভাবে ঢালু হয়ে গেছে। ঠিক আছে, পশ্চিমাংশ কিছুটা তরঙ্গায়িত হলেও সমগ্র অঞ্চলটি বৈচিত্র্যহীন এক বিশাল সমতল ভূমি। তাহলে এই যে অংশটুকু এখানে সমতল ভূমি থাকে, এই ঢেউ খেলানো ভূমি থাকলেও বাদ বাকি যে অংশ রয়েছে এটা পুরো বৈচিত্র্যহীন একটা সমতল ভূমি লক্ষ্য করা যায়। এই ভূভাগে অসংখ্য জলাশয়, পুকুর, খাল, বিল, নদী, পরিত্যক্ত নদী খাত, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, স্বাভাবিক বাঁধ কিন্তু অবস্থান করতে দেখা যায়। সমগ্র সমভূমিটি উর্বর পলি মাটি দ্বারা আবৃত। যেহেতু সমতল ভূমি এবং সমতল ভূমি হওয়ার জন্য এই অংশে কিন্তু নতুন পলি মাটি এবং প্লাবনের দ্বারা যে পলি মাটি হয়, সেই পলি মাটি দ্বারাই কিন্তু সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। ঠিক আছে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বোঝা গেল। আচ্ছা, এখানে আমরা কয়েকটা একটু টার্ম জেনে নেব, যেটা ফরাসি শব্দ তরাই। এই তরাইয়ের অর্থ কি? স্যাঁতস্যাঁতে। ডুয়ার্স শব্দটির উৎপত্তি কি? ডুয়ার্স বা দ্বার বা দরজা থেকে। পশ্চিমবঙ্গ থেকে ভুটানের প্রবেশদ্বার হলো ডুয়ার্স। পশ্চিমবঙ্গ থেকে ভুটানের প্রবেশদ্বার হলো ডুয়ার্স। দোয়াব শব্দের অর্থ কি? দোয়াব শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। দুই নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। এগুলো কিন্তু, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। তাল শব্দের অর্থ কি? হ্রদ বা নিম্নভূমি। আর রাঢ় শব্দের উৎপত্তি সাঁওতাল ভাষায় রাঢ়। এই সাঁওতাল ভাষায় রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি। এগুলো পরবর্তীতে আমরা যখন আলোচনা করব এই টার্মগুলো বারবার আসবে, সেই জন্য এর অর্থগুলো তোমাদেরকে আগে আমি একটু জানিয়ে রাখলাম। এবং এগুলো বিভিন্ন জায়গায়, অর্থাৎ স্থানীয় ভাষায় এদেরকে তার যে মিনিং, তারা যে নামে পরিচিত, সেটাই এই অর্থগুলো আমি তোমাদের সঙ্গে একটু জানিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এই অংশের ভূপ্রাকৃতিক বিভাগ, অর্থাৎ যে অঞ্চলে বিভক্ত করা হয়েছে সেইগুলো এবার বলা হবে। গঙ্গা নদী এই সমভূমিটিকে দুটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছে।
একটা গঙ্গার উত্তরে দার্জিলিং ও কালিম্পং বাদে 6টি জেলা, তার মানে গঙ্গার উত্তরে দার্জিলিং আর কালিম্পং বাদে এখানে মালদা, তারপরে রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ির কিছু অংশ, আলিপুরদুয়ারের কিছু অংশ, আর রয়েছে কোচবিহার। এই 6টি জেলা, এটা নিয়ে উত্তরবঙ্গ সমভূমি গড়ে উঠেছে। গঙ্গার দক্ষিণে পুরুলিয়া বাদে, অর্থাৎ পুরুলিয়া জেলাতে সমগ্র মালভূমি অঞ্চল বিস্তৃত। এই পুরুলিয়া বাদে বাদবাকি যে 14টি জেলা নিয়ে দক্ষিণবঙ্গ সমভূমি গড়ে উঠেছে, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, এই প্রান্তে নদিয়া, তারপরে বীরভূমের পর রয়েছে তোমার এখানে বর্ধমান, যেটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, অল্প অল্প কিছু রয়েছে। বর্ধমানের পরে রয়েছে হাওড়া, হুগলি, ওপরে হুগলি, নিচে হাওড়া, তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশ, আর কলকাতা, আর এদিকে রয়েছে তোমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এইভাবে 14টি জেলা নিয়ে এই দক্ষিণবঙ্গ সমভূমি আর গঙ্গার উত্তরে 6টি জেলা নিয়ে উত্তরবঙ্গ সমভূমি গড়ে উঠেছে। তো আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ সমভূমি। এই উত্তরবঙ্গ সমভূমিকে 2টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে তরাই অঞ্চল, আর একটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। দোয়াব কথার অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল এবং দক্ষিণের দোয়াব অঞ্চলের মাঝে এই উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল অবস্থিত। আর দক্ষিণবঙ্গ সমভূমি এটি 4টি উপ অঞ্চলে বিভক্ত। এইটি হচ্ছে রাঢ় অঞ্চল, এই ছোট্ট অংশটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, এইটা হচ্ছে গঙ্গার বদ্বীপ অঞ্চল, অর্থাৎ এই প্রান্ত থেকে বাদবাকি যে অংশ রয়েছে গঙ্গার বদ্বীপ অঞ্চল। এটা আবার 3টি ভাগে ভাগ করা যায়: মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ। আর লাস্ট রয়েছে সুন্দরবন অঞ্চল, দক্ষিণ 24 পরগনার দক্ষিণ প্রান্ত অংশ নিয়ে সুন্দরবন অঞ্চল গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রধান, আমি তোমাদেরকে বলেছিলাম প্রধান 6টি অঞ্চল নিয়ে, অর্থাৎ তরাই অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি, গঙ্গার বদ্বীপ এবং সুন্দরবন অঞ্চল। এই 6টি অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। এটাকে আমরা উত্তরবঙ্গ সমভূমি এবং দক্ষিণবঙ্গ সমভূমি নামে আলাদাভাবে চিহ্নিত করেছি আমাদের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এবং আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে চলো এবার আমরা এই উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল, এই উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, তো উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল আমরা বললাম যে উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল 2টি উপ অঞ্চলে বিভক্ত হয়েছে। এই উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল একটা তরাই ডুয়ার্স অঞ্চল আর একটা গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। তা প্রথমে তরাই ডুয়ার্স অঞ্চল সম্পর্কে একটু জানি আমরা। অবস্থান: উত্তরে পার্বত্য অঞ্চল ও দক্ষিণে দোয়াব অঞ্চলের মাঝে এটা অবস্থিত। তাহলে উত্তরে পার্বত্য অঞ্চল, এই যে দেখো ব্রাউন কালারের যে অংশ চিহ্নিত করা রয়েছে, এবং উত্তরে পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে দোয়াব অঞ্চল, এই যে হলুদ রঙের অংশ তার মাঝখানে একটু ইয়েলোইশ টাইপের যে কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে যে অংশটা, দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, একটু দাগ দিচ্ছি, এই অংশটাকে আমরা বলছি তরাই ও ডুয়ার্স সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য ভূমি বাদ দিয়ে দার্জিলিং এর শিলিগুড়ি মহকুমা, অর্থাৎ শিলিগুড়ি মহকুমা রয়েছে, সমগ্র আলিপুরদুয়ার যে জেলা রয়েছে এবং জলপাইগুড়ির উত্তর পূর্বাংশ নিয়ে এই তরাই ডুয়ার্স অঞ্চলটি বিস্তৃত। তাহলে তরাই কথার অর্থ কি? স্যাঁতসেঁতে। তাহলে এবার দেখো তরাই কথাটা কেন স্যাঁতসেঁতে একটু এবার বোঝো। উৎপত্তি কিভাবে হলো তরাই ডুয়ার্স অঞ্চল?
তাহলে দেখো এইখানে এই মানচিত্রের মধ্যে দেখো প্রচুর নদী তোমরা দেখতে পাচ্ছ। তিস্তা, মহানন্দা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাক, কালজানি, অনেক নদী কিন্তু এই অংশে রয়েছে। তো এই নদীগুলি সবই উত্তরের হিমালয় প্রান্ত থেকে বরফ গলা জলে পুষ্ট নদী, এবং সেই নদীর প্রবাহিত পথে হিমালয় থেকে আগত নুড়ি, কাঁকর, বালি বহন করে এনে হিমালয়ের যে পাদদেশীয় অঞ্চল রয়েছে সেই পাদদেশীয় অঞ্চলে সঞ্চয় করছে, এবং একটা ঢালু স্যাঁতসেঁতে সমভূমি সৃষ্টি হয়েছে। তাই এটি একটি পিডমন্ট সমভূমি। এই পিডমন্ট কথার অর্থ কি? পর্বতের পাদদেশের ঢালু সমভূমি। মাথায় থাকবে। তাহলে পর্বতের পাদদেশের ঢালু সমভূমি, যার অর্থ হচ্ছে পিডমন্ট সমভূমি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই তরাই ডুয়ার্স অঞ্চলের সমভূমির উৎপত্তি। তার বৈশিষ্ট্য কি রয়েছে? এটি হিমালয়ের দক্ষিণ ঢালে মাত্র 35 থেকে 40 কিমি বিস্তৃত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত মাত্র 35 থেকে 40 কিমি বিস্তৃত একটি পাদদেশীয় সমভূমি। সমগ্র অঞ্চলটির উচ্চতা আমরা যখন সমভূমি অঞ্চল সম্পর্কে জেনেছিলাম তখনই আমরা আলাদাভাবে বলেছিলাম এই অঞ্চলের উচ্চতা 75 থেকে 150 মিটার পর্যন্ত। অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে মাঝারি ঢালু, তো স্বাভাবিকভাবে একদম পুরো যখন আমরা দার্জিলিং দেখলাম, কালিম্পং, তারপর যখন ধীরে ধীরে আমরা শিলিগুড়ির দিকে আসি তখন কিন্তু ধীরে ধীরে উচ্চতা কমতে থাকে। উত্তর দক্ষিণে বিস্তৃত অসংখ্য সমান্তরাল নদী খাত অঞ্চলটিকে ব্যবচ্ছিন্ন করে রেখেছে। এই যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অসংখ্য সমান্তরাল নদী খাত, দেখো প্রত্যেকটা অঞ্চল থেকে ব্যবচ্ছিন্ন করে রেখেছে। এবং স্থানে স্থানে নুড়ি পাথরের স্তূপ, জলাভূমি রয়েছে, যা সেই অঞ্চলকে ভাবর বলা হয়। অর্থাৎ নুড়ি কাঁকর অঞ্চলের যে স্তূপ সেগুলোকে কি বলা হচ্ছে? ভাবর। প্রচুর বৃষ্টিপাতের জন্য মাটি সারা বছর খুবই স্যাঁতসেঁতে থাকে এবং ঘন বনভূমি থাকে। ঠিক আছে? সেই জন্য এখানে স্যাঁতসেঁতে আবহাওয়া লক্ষ্য করা যায়। তিস্তা নদী অঞ্চলটিকে দুভাগ করেছে। একটা হচ্ছে ঠিক এই যেমন তিস্তা নদী, দেখো যেমন আমরা যখন পার্বত্য অঞ্চল আলোচনা করেছিলাম তখনও কিন্তু তিস্তা নদী তিস্তার পশ্চিমাংশ, তিস্তার পূর্বাংশ দুটি ভাগে বিভক্ত করেছিল। এক্ষেত্রেও তিস্তা নদী এই সমভূমি অঞ্চলকেও দুটি ভাগে বিভক্ত করছে। ঠিক আছে? পশ্চিমাংশ হচ্ছে তরাই আর পূর্বাংশ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত। আর যেখানে ডালিমকোট, ময়নাগুড়ি, বক্সা ইত্যাদি মোট 18টি ডুয়ার্স রয়েছে। উচ্চ ডুয়ার্স অঞ্চলে দুই একটা ছোট ছোট পাহাড়ও লক্ষ্য করা যায়। ঠিক আছে? এবং খুব এখানে শান্তির মনোরম পরিবেশ এবং প্রত্যেকটা জায়গা কিন্তু বেশ দর্শনীয় স্থান। এইবার আমরা এই উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের দ্বিতীয় যে অংশ গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল, অর্থাৎ এই তরাই ডুয়ার্সের ঠিক পরবর্তী থেকে শুরু হয়ে গঙ্গা নদী পর্যন্ত এসেছে, এই যে চিহ্নিত রং করা রয়েছে এই অংশটুকু, এইটাকে আমরা বলছি গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। দেখো অবস্থান তাই বলছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দক্ষিণ দিকে সমগ্র কোচবিহার, সমগ্র এই যে কোচবিহার একদম এই প্রান্তে রয়েছে কোচবিহার বাংলাদেশ সংলগ্ন স্থানে, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে অবস্থিত। উত্তরে তরাই অঞ্চল থেকে দক্ষিণে গঙ্গা নদী, যে গঙ্গা দেখতে পাচ্ছ এই গঙ্গা নদী পর্যন্ত কিন্তু এই গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল বিস্তৃতি লাভ করেছে। এর উৎপত্তি কিভাবে হলো? এর উৎপত্তি হয়েছে মেঘালয় এবং ছোটনাগপুর মালভূমির মাঝে সুপ্রাচীন হ্রদে। তাহলে এইখানটা এই যে অংশটা সুপ্রাচীন, এখানটা একটা প্রথমে মনে করা হতো প্রাচীন যুগে একটা নিম্নভূমি ছিল।
ঠিক আছে। তো সেই হ্রদে হিমালয় থেকে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাক, মহানন্দা, নাগর, কালিন্দী প্রভৃতি নদীগুলো এখানে পলি বয়ে এনে ভরাট করেছে। ভরাট করে এই হ্রদ অঞ্চল সমভূমি সৃষ্টি করেছে। তাহলে কোন জায়গাটায় একটা নিম্নভূমি বা হ্রদ ছিল সেটা কি বুঝতে পারলে? ঠিক যে অংশটা আমি চিহ্নিত করে রেখেছি, তরাই ডুয়ার্সের দক্ষিণ প্রান্ত থেকে দক্ষিণে গঙ্গা পর্যন্ত এই অংশ, এবং এটা ভূপ্রাকৃতিক দিক থেকে হয়তো বাংলাদেশেও কিছু রয়েছে, কারণ মেঘালয় রয়েছে এখানটাতে, মেঘালয় সম্পূর্ণ এই অঞ্চলটা একটা নিম্নভূমি ছিল। তো হিমালয় পর্বত থেকে আগত যে অসংখ্য নদীর নাম করা হলো, মূলত তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাকা, কালজানি, এই যে নদীগুলো, মহানন্দা, এই নদীগুলো থেকে সব দীর্ঘদিন ধরে পলি বালি বয়ে এসে এই হ্রদ সমভূমি সৃষ্টি হয়েছে। এই অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু হয়েছে। এর বৈশিষ্ট্য, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য প্রথম, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমি। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের নিম্ন সমতল ভূমি। ভূভাগে অসংখ্য খাল, বিল, জলাভূমি সৃষ্টি হয়েছে। এই অংশে যেহেতু ইতিমধ্যে একটা নিম্নভূমি ছিল, তাই এই অংশে অসংখ্য খাল, বিল, জলাভূমি সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্বাংশ ল্যাটেরাইট গঠিত, কিছুটা ঢেউ খেলানো, দক্ষিণ এবং পূর্বাংশ। ঠিক আছে। এবার এই অঞ্চলকে মূলত 4টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সেগুলো কি কি? তো এই অঞ্চলে যে দোয়াব অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল বলা হলো, যেটা পূর্বে একটা নিম্নভূমি ছিল, 4টি ক্ষুদ্র অঞ্চল এখানে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে মহানন্দা সমভূমি, একটাকে বলা হচ্ছে তাল, একটা বরেন্দ্র ভূমি, আর একটা হচ্ছে দিয়ারা। ঠিক আছে। তো এখানে মহানন্দা সমভূমি কোনটা দেখো, ছোট্ট ছোট্ট অংশ একটু বুঝে নিতে হবে একটু। মহানন্দা সমভূমি হচ্ছে উত্তর দিনাজপুরের উত্তর পশ্চিমাংশ। তাহলে এটা উত্তর দিনাজপুরের উত্তর এবং পশ্চিম দিকের যে অংশ, উত্তর পশ্চিমাংশ, এবং জলপাইগুড়ির দক্ষিণ পশ্চিম, জলপাইগুড়ির যে দক্ষিণ আর তার সঙ্গে পশ্চিমাংশ, দক্ষিণ পশ্চিমাংশ। মহানন্দা নদীর নতুন পলি, এই যে মহানন্দা নদীটি প্রবাহিত হয়েছে বিহারের মধ্যে দিয়ে, দার্জিলিং থেকে উৎপন্ন মহানন্দা নদী চলে গেছে এদিকে। তো এই যে মহানন্দা নদীর নতুন পলি গঠিত উর্বর সমভূমি, এটাই মহানন্দা করিডর নামে পরিচিত। এটা কিন্তু আমাদের উত্তর দিনাজপুর পর্যন্তই বিস্তৃত, এটা আমরা দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আসবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা গেল মহানন্দা সমভূমি তথা মহানন্দা করিডর। তাল সমভূমি, তাল সমভূমি হচ্ছে কোচবিহার, এই যে সমগ্র কোচবিহার, এই যে অংশ কোচবিহার, আলিপুরদুয়ারের দক্ষিণ অংশ, আলিপুরদুয়ারের এই যে দক্ষিণ প্রান্তের অংশ, মালদার পশ্চিমাংশ, তাহলে এখানটায় রয়েছে মালদহ, এই মালদহের পশ্চিম অংশ এখানটাতে, এই দিকটাতে মালদহের পশ্চিমাংশ, অর্থাৎ এই প্রান্তের দিকটাতে মালদহের পশ্চিমাংশ। নিম্ন সমভূমিকে স্থানীয় ভাষায় তাল বলে। ঠিক আছে, কারণ তাল শব্দের অর্থ আমরা কি বলেছিলাম, নিম্নভূমি, হ্রদ বা জলাভূমিতে। এই অঞ্চলটি খাল, বিল, জলাভূমিতে পূর্ণ, অত্যন্ত বন্যা প্রবণ এবং উর্বর। এখানটায় বন্যা অনেকটা বেশি হয়, তাই উর্বর। বরেন্দ্র ভূমি বা বারিন্দ, এটা হচ্ছে উত্তর দিনাজপুরের ঠিক যে অংশ পর্যন্ত আমরা মহানন্দা করিডর দেখেছিলাম, তার পরবর্তী দক্ষিণ দিকের অংশ, এবং সমগ্র দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ এই সমগ্র দক্ষিণ দিনাজপুর এবং মালদার পূর্বাংশ শক্ত ল্যাটেরাইট ও প্রাচীন পলিগঠিত মৃদু ঢেউ খেলানো উচ্চভূমিকে বারিন্দ বা বরেন্দ্র ভূমি বলা হয়। এবং এই অঞ্চলটি যেহেতু মহানন্দা থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে, এখানে সেই অর্থে নদীর লক্ষণ খুবই কম, তাই এখানে সমভূমি সেভাবে আছে, কিন্তু সেটা অনুর্বর, বন্যার প্রভাব মুক্ত, তাই অনুর্বর জমি গড়ে উঠেছে। এই বরেন্দ্র ভূমি বা বারিন্দের মধ্যে কিছু কিছু জায়গায় উঁচু অবশিষ্ট টিলা দেখা যায় বা ঢিবি দেখা যায়,
যেটাকে স্থানীয় ভাষায় নোল বলা হয়। কি বলা হয়? স্থানীয় ভাষায় নোল, যার উচ্চতা হতে পারে ল্যাটেরাইট গঠিত মাটি নিয়ে 30 মিটার। এই ল্যাটেরাইট মাটি গঠিত 30 মিটার উচ্চভূমিকে নোল বলা হয়। দিয়ারা মালদার দক্ষিণ পশ্চিমাংশে গঙ্গা সংলগ্ন, অর্থাৎ মালদা রয়েছে, মালদার দক্ষিণ এবং পশ্চিম অর্থাৎ কালিন্দী নদীর ঠিক পরে থেকে গঙ্গা নদীর সীমানা পর্যন্ত এই যে অংশে নবীন পলিগঠিত উর্বর ঘনবসতিপূর্ণ সমভূমিকে দিয়ারা বলা হয়। তার মানে দিয়ারার অর্থ হচ্ছে এটা পলিগঠিত উর্বর সমভূমি, আর বারিন্দের অর্থ হচ্ছে অনুর্বর জমি। ঠিক আছে, এবার আমরা বারিন্দ আর দিয়ারার মধ্যে পার্থক্যটা জেনে নেব। তো এই অংশে একটু বলে দিই, তোমরা ম্যাপের মধ্যে যে কালিন্দী নদী তোমাদের দেখালাম মালদার ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে, কালিন্দী নদীর উত্তর ভাগের যে অংশটাকে আমরা তাল বলছি, নিম্নভাগ নিম্নভূমি, আর দক্ষিণ অংশ যেটা উর্বর নবীন পলিগঠিত জমি সেটা হচ্ছে দিয়ারা। অবস্থান কেমন বারিন্দের? উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের পূর্বাংশে অবস্থিত, আর দিয়ারা হচ্ছে মালদহ জেলার দক্ষিণ পশ্চিমাংশে দিয়ারা অঞ্চল বিস্তৃত। মহানন্দা নদী থেকে দূরবর্তী এবং উঁচু অঞ্চলটি বন্যার প্রভাব মুক্ত। এই বারিন্দ অঞ্চলটি বন্যার প্রভাব মুক্ত। আর এটা গঙ্গা নদীর নিকটবর্তী অঞ্চলটিতে প্রতি বছর বন্যা হয়। এটি প্রাচীন পলি ও ল্যাটেরাইট মাটি আবৃত অনুর্বর প্রকৃতির। আর এই দিয়ারা অঞ্চলটি নবীন পলি মাটি আবৃত উর্বর প্রকৃতির। এই অঞ্চলে কৃষিকাজ অনগ্রসর, যেহেতু অনুর্বর প্রকৃতির জমি, বন্যার প্রভাব মুক্ত জমিতে অনুর্বর কৃষিকাজ সেজন্য নেই। কৃষিকাজ না থাকা মানে জনবসতি স্বল্প, আর এই অঞ্চলটি কৃষিকাজে উন্নত, জনবসতি খুবই ঘন। যেহেতু নবীন পলি মাটি দ্বারা আবৃত হয়ে রয়েছে উর্বর প্রকৃতির, তাই কৃষিকাজ উন্নত, তার পাশাপাশি জনবসতি এখানে খুব ঘন। তাহলে এখনো পর্যন্ত আমরা যা যা বিষয় আলোচনা করলাম তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পেরেছ? আচ্ছা, উত্তর সমভূমি অঞ্চল আর দক্ষিণ সমভূমি অঞ্চল প্রধান দুটি ভাগ, তরাই ডুয়ার্স আর গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। এইখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়েছি, দেখো অনেকগুলো শর্ট প্রশ্ন এখানে রয়েছে, অসংখ্য শর্ট প্রশ্ন। আমি আলোচনা করতে করতে আমরা অনেক শর্ট প্রশ্ন সম্পর্কে বলেছি অনেকবার করে, কিভাবে শর্ট প্রশ্নগুলো আসতে পারে, অনেক সময় কিসে কিসে ভুল হয় সেগুলো তোমাদেরকে বলেছি। এবং এই শর্ট প্রশ্নগুলো তোমাদের পাঠ্যপুস্তক দেখে অনুশীলন করতে হবে, সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে। আমি তোমাদেরকে বলে দিলাম, এবং এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের আরো একবার করে বলে দেবো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা এর পরবর্তী যে সমভূমি অঞ্চল রয়েছে সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।